সর্বপ্রথম মিডিয়া হিসেবে কোনো মিডিয়ার প্রোফাইল লাল করা, এটা আমরা প্রথম করেছিলাম বাংলাদেশ। আর কারো কোনো সাহস ছিল না। খবর আসলো যে ঢাকা ভার্সিটিতে এই ধরনের একটি কোটা বিরোধী আন্দোলন নামক আরেকটি আন্দোলন শুরু হয়েছে, যে মুক্তিযুদ্ধ মঞ্চ আমার বিরুদ্ধে মামলাও করেছিল। সে যে আসলে রিট করে শুধুমাত্র একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, রাষ্ট্রীয় সুবিধা দেওয়ার জন্য তার সরকারের ইঙ্গিতে পরামর্শে এই রিট করেছিল, এই সব কিছু বের হয়ে গিয়েছিল। আজকের 3 তারিখ, জুলাইয়ের 3 তারিখ, এই 3 তারিখ 2024-এর 3 তারিখটি খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে 1 তারিখ থেকেই একটা গুঞ্জন শুরু হয়েছে যে কোটা বিরোধী আন্দোলন। কারণ আপনারা জানেন যে তৎকালীন সময়ে ফ্যাসিস্ট সরকার কোটা মানে একটি আন্দোলনের দাবির প্রেক্ষিতে কোটাটিকে বন্ধ করে দিয়েছিল, সবার জন্য উন্মুক্ত করেছিল, যে কেউ যোগ্যতার ভিত্তিতে চাকুরি নিতে পারবে। পরবর্তীতে এই কোটা যেন উঠে যায় এটার জন্য একটা রিট করা হয়েছিল, কোটা যেন আবারও আনে এটার জন্য কোটার সপক্ষে একটি রিট করেছিল হাইকোর্টে একজন মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের একটি সংগঠনের একজন নেতা, তার নামটা আমার স্পষ্ট এই মুহূর্তে মনে আসছে না। এবং সেটিকে গ্রহণ করে হাইকোর্ট একটা ওই রিটটাকে গ্রহণ করে কোটাটাকে আবারও ফিরিয়ে দেয়, মানে কোটা সিস্টেমটাকে আবারও অ্যাক্টিভ করে, যে কারণে সাধারণ শিক্ষার্থীরা ক্ষেপে উঠেছিল। এবং ওইটা আমার যতদূর মনে পড়ে ওইটা খুব ছোট্ট আকারে শুরু হয়েছিল। কিছু শিক্ষার্থী ঢাকা ভার্সিটিতে তারা এই বিষয়ে, কারণ এর আগেও কোটা আন্দোলন কিন্তু এর আগেও হয়েছিল, 18 সালেও কোটা আন্দোলন হয়েছিল, সেই প্রেক্ষিতেই কিন্তু আপনার কোর্ট এটাকে বন্ধ করেছিল। কিন্তু এই 2024-এর জুলাইয়ের 1 তারিখে যেটি শুরু হয়েছিল সেটি হলো কেন আবারও এটিকে মানে ওই রিটের আবেদনের প্রেক্ষিতে কেন আবারও এটিকে সচল করলো, সেজন্যই। খুব ছোট্ট পরিসরে শুরু হওয়ার পর আমরা শুনেছি, কিন্তু আমরা পাত্তা দিইনি তেমন, কারণ আমরা তখন মানে ইন্ডিয়ার যে বড় ধরনের বাংলাদেশকে গ্রাস করবার জন্য নতুন করে ষড়যন্ত্র করছিল, বিশেষ করে বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন চালু করবে তারা, বাংলাদেশের ভিতর দিয়ে তাদের ইচ্ছা মতো তারা রেল লাইন এনজয় করবে, আমাদের রেল লাইন ব্যবহার করে তাদের রেলগাড়ি এদিক থেকে ওইদিকে যাবে, তাদের মালামাল ইন্ডিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাবে, কিন্তু ব্যবহৃত হবে বাংলাদেশ কোনো ধরনের পয়সা ছাড়া। তাদের মালামাল, তখন আমার স্পষ্ট মনে আছে আমরা তখন এগুলি নিয়ে প্রতিদিন টকশো করতাম। তাদের এই রেল গাড়ির মধ্যে বা মালামাল টানার যে মালগাড়িগুলি, যেগুলো বলি রেলের মালগাড়ি, এগুলির মধ্যে কি অস্ত্র আছে না অবৈধ জিনিস আছে কোনো কিছু আমরা দেখতে পারবো না, কারণ এমন কোনো শর্ত শেখ হাসিনা দেয় নাই যে আমরা এটাকে যাচাই বাছাই করবো, ভেরিফাই করবো এটার ভিতরে কি আছে, এই রেলগাড়িগুলির মধ্যে কোনো ধরনের আমাদের সার্বভৌমত্ব ক্ষতি করবার মতো কোনো কিছু আছে কিনা এগুলো জানবার মতো কোনো শর্ত রাখা হয়নি, যে কারণে আমরা বিক্ষুব্ধ ছিলাম প্রতিনিয়ত। আমরা হাসিনা সরকারের সমালোচনা করেছি যে কিভাবে সম্ভব একটা স্বাধীন দেশের ভিতর দিয়ে আপনি আরেকটা দেশের রেলগাড়িকে যেতে দিবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারার কোনো সুযোগ থাকবে না, এটা তো আমাদের সার্বভৌমত্বের উপরে সরাসরি আঘাত। এইসব নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম তৎকালীন সময়। হুট করে খবর আসলো যে ঢাকা ভার্সিটিতে এই ধরনের একটি এই কোটা বিরোধী আন্দোলন নামক আরেকটি আন্দোলন শুরু হয়েছে। এরপর থেকে আমি তো, আপনি জানেন, আমাদের ফেস দ্য পিপলটা শুরুই হয়েছে বৈষম্যের বিরুদ্ধে কথা বলবার জন্য। ফেস দ্য পিপল যখন শুরু হয় 2000, ফেস দ্য পিপল এর আগে, বহু আগে থেকে, এরও 15 বছর আগে থেকে কিন্তু বাংলাদেশে আমি মেইন স্ট্রিম আমাদের অনলাইন মিডিয়াটাকে আমি অনেক, মানে আগে অন্য নামে চলতো আমাদের অনলাইন মিডিয়া, এবং আমিও লেখালেখি করতাম। আমার একটা বড় লম্বা সময়ের গণমাধ্যমের ইতিহাস আছে আমার নিজের ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত, কিন্তু আমি যে নিজেকে সবার সামনে এনেছি সেটি ফেস দ্য পিপলের মাধ্যমে। নতুন এই কনসেপ্ট যখন তৈরি করেছি 2019 সালে, যখন করোনাকালীন সময়, যখন মানুষ ঘরে বসে থাকতো, রাজনীতিবিদরা ঘরে বসে থাকতো, তৎকালীন সময় মনে আছে আমার স্পষ্টভাবে বিএনপি, জামাতের বা আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো বিরোধী দলীয় কোনো রাজনৈতিক ব্যক্তিরা কথা বলবার বাংলাদেশের সুযোগ ছিল না, কোনো মিডিয়া ছিল না। এরপর আসলো করোনাতে আর তো মানুষ রাস্তাতে নামার কোনো সুযোগ ছিল না, মানে বিরোধী দলের সম্পূর্ণভাবে রাজনীতি করবার সুযোগ ক্লোজ করে দেওয়া হয়েছে করোনার মাধ্যমে একরকম। আর তৎকালীন সময় তো কোনো টকশোতে যাওয়াটাই ব্ল্যাকলিস্টেড ছিল। জামাত ইসলাম তো ওই সময় কথা বলবার, তাদের নাম নেওয়ারও কোনো ধরনের সুযোগ ছিল না। বিএনপি যাই একটু করতো, কিন্তু বিএনপিকেও বিভিন্ন
চ্যানেলগুলিকে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছিল। আমার মাথার মধ্যে এটা আসলো যে তাহলে বিএনপির নেতারা, কর্মীরা, নেত্রীরা কি করে ঘরে বসে? আমার তো অ্যাজ ওয়েল এজ আমি আওয়ামী লীগের মন্ত্রীদেরও, তাদের এমপিদেরও মানে চিন্তা করতেলাম যে এই লোকগুলি যারা সারাক্ষণ রাজনীতি নিয়ে সরব থাকে রাজপথে, হঠাৎ করে এই করোনাকালীন সময় নিষেধাজ্ঞার কারণে ঘরে বসে থাকতে কি করে, এই কনসেপ্ট থেকে ভাবলাম যে এটা তাদের সাথে একটু কথা বলি অনলাইনে। তখন এই ফেসবুক, ইউটিউবের মাত্র শুরু হলো 2-3 জন করে কথা বলার, একটা ইন্টারাকশন করবার, লাইভ নামক এই জিনিসটা, এটাকে ব্যবহার করে আমি আস্তে আস্তে লং স্টোরি শর্ট যদি বলি আপনাকে, আস্তে আস্তে আমি এটাকে টক শোতে রূপান্তর করলাম। যেহেতু সব পক্ষের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, আমি তখন লেখালেখি করতাম শুধুমাত্র ফেসবুকে এবং অন্যান্য পত্রিকাতে কলাম লিখতাম। আমি বরাবর অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা সেন্সেশন নিয়েই কাজ করেছি, লেখালেখি করেছি, অ্যান্টি ইনকামবেন্সি আমার সবসময় এনজয় করেছি। এরপর আমার টকশোর খাতিরে আমি সবার সাথে একটা ব্যালেন্স করে আমি যথাযথভাবে সাংবাদিকতার জায়গা থেকে আমি নিজেকে খুব অ্যাক্টিভ সাংবাদিক দাবি করি না, কিন্তু একটা নতুন কনসেপ্ট তৈরি করেছি যে অনলাইনে কিভাবে বাংলাদেশের যেখানে বঞ্চিত মেইন স্ট্রিম মিডিয়া যেখানে সুযোগ দিচ্ছে না, এর বাহিরে কিভাবে অনলাইনের মাধ্যমে মুক্ত গণমাধ্যম চর্চা করা যায়, সেটিরই প্রথম শুরু হয় ফেস দ্য পিপলের মাধ্যমে 2019 সালে। এবং এই টক শো শেষ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ দেখেছে, এবং এই অনলাইনের মাধ্যমেই আমাদের জুলাই শুরু হয়। আপনার প্রশ্নটা ছিল আমি কিভাবে মানে টকশো থেকে কিভাবে জুলাইতে কনভার্ট হলাম। কারণ হলো ওই একই, আমার টকশো যখন একটা সবার মন কাড়ার একটা জায়গা তৈরি করলো আমাদের এই ফেস দ্য পিপল, তখন এই যে ক্যারেক্টারিস্টিক্যালি মানুষের তো যখন যেটা প্রয়োজন সেটাই আমি সবসময় তুলে এনেছি মানুষের সামনে। ঠিক একই কারণে যখন দেখলাম ডিমান্ড অফ দ্য টাইম যে আমাদের জুলাই আন্দোলনটা তৎকালীন সময়ে মানুষের চাহিদার একটা বহিঃপ্রকাশ হয়েছে, তখনই আমি মনে হচ্ছে না, দিস ইজ দ্য টাইম টু স্পিক। তখন আমি নিজের অবস্থান যেটি আমার নিউট্রাল ছিল সেখান থেকে আমি সরাসরি ছাত্রদের পক্ষ এবং জনতার পক্ষ নিয়েছি, এবং সর্বপ্রথম মিডিয়া হিসেবে কোনো মিডিয়ার প্রোফাইল লাল করা, যেটা এটা আমরা প্রথম করেছিলাম বাংলাদেশে, আর কারো কোনো সাহস ছিল না প্রোফাইল লাল করা। সেই প্রোফাইল লাল করেছিলাম আমরা ফেস দ্য পিপলের, আমাদের সবচেয়ে বড় পেজ, 2 মিলিয়নের কাছাকাছি যে সদস্য ছিল, সেই পেজটার প্রোফাইল লাল করেছিলাম আমরা। এবং আস্তে আস্তে দেখলাম যে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে আমাদেরকে। আমার নিজেরটা লাল করতে পারিনি, বিকজ আমার একটা ভেরিফাইড ছিল, ওই লাল করলে পরে এটা দেয় না, দেয়ার সিস্টেম ছিল না। কিন্তু আমাদের সবগুলি পেজ লাল করেছিল। আমি প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় কাজ করেছি। সুতরাং বলা যায় যে আমাদের এই মিডিয়াটা পুরোপুরি একটা মিডিয়া হিসেবে সফলতা লাভ করেছে 2024 সালের জুলাই যুদ্ধের মাধ্যমে। আমরা যদি একটু বলি যে আপনি 15 জুলাই যেমন ছাত্রলীগ ছাত্রদের উপরে নির্বিচারে যখন হামলাটা করলো, তখন ফেস দ্য পিপল থেকে দেখলাম যে একটা প্লে কার্ড করলেন আপনারা, যে সেটাতে লেখা ছিল এ কেমন বর্বরতা। তারপরে যখন কোনো মিডিয়া কোনো সমন্বয়কদেরকে সামনে আনছিল না, তাদের কোনো বক্তব্যই আমরা পাচ্ছিলাম না, তখন আপনি তাদেরকে ধরে ধরে নিয়ে আসলেন আপনার প্রোগ্রামের মাধ্যমে, আপনার টকশোর মাধ্যমে, আপনার ফেস দ্য পিপলের মাধ্যমে। এটার কারণটা কি? কোন অনুভূতিটা আপনার আসলে কাজ করেছিল যে আমার আসলে এটা দরকার, এখন সময় এসেছে, এরকম তা কেন হলো? আসলে যেটি আমি এর আগেও বললাম আপনাকে যে আজ নামটা মনে পড়েছে, তখন কোটার পুনর্বহালের পক্ষে হাইকোর্টে রিটকারী ছিলেন ওহিদুল ইসলাম তুষার, তার নাম হলো ওহিদুল ইসলাম তুষার। এই ওহিদুল ইসলাম তুষার রিট করে সর্বপ্রথম তার রিটের কারণেই জুলাই যুদ্ধ শুরু হয়। এই লোকটা যদি রিট না করত, সে ছিল মুক্তিযুদ্ধ মঞ্চের একজন সদস্য, যে মুক্তিযুদ্ধ মঞ্চ আমার বিরুদ্ধে মামলাও করেছিল। আপনার সেটা আসছি পরে বলছি। এই ওহিদুল ইসলাম তুষারকে আমি সর্বপ্রথম বের করি যে আসুন, আপনি রিট করেছেন, এখন তো আন্দোলন সব ছেলেরা তো মাঠে নামতে চাচ্ছে। তখন সার্জিস আলম বা হাসনাত, আসিফ, এদেরকে আমরা কেউই চিনি না। ওরা ছোট ছোট বাচ্চা বা স্টুডেন্ট হিসেবে ওরা তো তাদের মতো করে চলাফেরা করতো। হ্যাঁ, ওরা চাকুরির জন্যই, সত্যিকার অর্থে চাকুরির জন্যই। আর ওরা যেহেতু ইউনিভার্সিটির শেষের পথে পড়াশোনা করছে, তো পড়াশোনা করার পর যদি এই কোটা সিস্টেম চালু থাকে তাহলে তো তারা চাকরি পাবে না।
সেই জায়গা থেকেই তারা নিজেদের যেমন নিজেদের অবস্থানকে অনুভব করে, পাশাপাশি তাদের মতো করে যারা এই লাখো শিক্ষার্থী আছে সেই জায়গা থেকে তারা তাদের এই চেতনা থেকেই দাবিগুলো নিয়ে মাঠে নেমেছে, নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমি ভাবলাম যে না, এত বড় একটা প্রসঙ্গ বা এই দাবি দেওয়া নিয়ে কথা বলা উচিত। আমি তখন এই ওহিদুল ইসলাম, সার্জিস আলম, তারপরে হাসনাত আবদুল্লাহ, আর কে যেন আমার মনে নেই, আরেকজন সহকারে, 4 জনের একটা সর্বপ্রথম মুখোমুখি তাদের এই দাবি দেওয়া রিটকারীর বনাম আন্দোলনকারী। এই প্রথম কয় তারিখ আমার মনে নাই, ডেফিনেটলি 15-16 তারিখ দিকে হবে বা তারও আগে হবে। এই তখন সর্বপ্রথম এই দুই পক্ষকে আমি সামনাসামনি করি। ওরা চমৎকার একটা যৌক্তিক তর্ক করে, বিতর্ক করে। সেখান থেকে আসলে ওহিদুল ইসলাম যে চরমভাবে হেরে গিয়েছিল ওই বিতর্কে, সে যে আসলে রিট করে শুধুমাত্র একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, রাষ্ট্রীয় সুবিধা দেওয়ার জন্য তার সরকারের ইঙ্গিতে, পরামর্শে এই রিট করেছিল, এই সব কিছু বের হয়ে গিয়েছিল। তখন থেকে আসলে একটা স্পুঞ্জের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু করলো যে না, এই এরা একটা ষড়যন্ত্রের অংশ হিসেবেই রিট করেছিল। এই হলো তৎকালীন সময়ে ফেসবুক প্রথম কিভাবে আমরা সম্পৃক্ত হই।